তোকে যা বলেছি সেটা করবি তুই। কে কি করলো তা তো তোর দেখার বিষয় না। ওর জন্য ওর ভবিষ্যৎ হাজব্যান্ড আছে, ওকে শুধরানোর জন্য। তুই যা। আরহামের কথা শেষ হওয়ার আগে নুবা চাপা কণ্ঠে বলে উঠল, আমারও হাজবেন্ড আছে আমাকে বলার জন্য। আমি কোনো পরপুরুষের থেকে শুনবো না আমি কি করব। আর আপনি আমার গাল চিপে ধরেছেন না, আমি যে চাচার কাছে নালিশ করব। আমি ভেবেছিলাম আজ ওরা চলেই যাবে। মনে হচ্ছিল এবার আমার ঘরটা শূন্য হয়ে যাবে। হারুন মির্জা স্ত্রীর কাঁধে হাত রেখে নিজের বুকে আগলে নিয়ে মাথায় থুতনি রেখে বললেন, চলে যেতে চাইলেই দিব নাকি বেগম? নুবা আর হাজরা আমাদের দায়িত্ব, আমাদের পরিবারের অংশ। ওদের কোনো ক্ষতি হলে আমার পাপ লাগবে। মরার পর ইয়াস আমাকে ধিক্কার জানাবে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি তখন বললেন ইয়াস ভাই আপনার বন্ধু হয়, এটা কি সত্যি? হারুন মির্জার মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, ইয়াস আমার প্রাইমারি স্কুলের বন্ধু। গ্রাম থেকে আসার পর কখনো দেখা হয়নি। অতপর হাজরাকে নিয়ে শহরে আসার পর হয়েছিল। ওর থেকে জানতে পারলাম হাজরাকে নিয়ে পালিয়ে এসেছে। তখন আমার অবস্থাও অত ভালো ছিল না। আরহামকে নিয়ে নিজেই চিন্তিত ছিলাম, তাই ভালো মতো দেখা সাক্ষাৎ হয়নি। হারুন মির্জা একটু থেমে বললেন, এরপর একদিন আমার কাছে কাজ চাইতে আসলো। শহরে নতুন ছিল, পড়ালেখাও তেমন জানতো না। আমার ব্যবসারও নাজেহাল অবস্থা। তবে ইয়াসের কথা ফেলে দিতে পারলাম না। মাত্র 5,000 টাকায় তাকে ড্রাইভার করে রাখলাম। বেশিরভাগ সময় ওর সাথে ওঠা বসা চলতো। যা তুমি না জানতে তা ইয়াস জানতো। খুব গভীরভাবে বন্ধুত্ব অনুভব করেছিলাম। ভেবেছিলাম সেও আমার সাথে বেইমানি করবে, কিন্তু না, সে আমার বন্ধু ছিল। এই জন্য আমার মৃত্যুকে বুক পেতে গ্রহণ করেছিল। তা না হলে তোমার কি মনে হয় কোনো ড্রাইভার শুধু মালিককে বাঁচাতে প্রাণ দিবে, নাকি এত টাকা দেখেও লালসা সামলে রাখতে পারবে? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, আপনি এই ব্যাপারে কোনো কিছু আমাকে কখনো বলেছেন? হারুন মির্জা মুচকি হেসে বললেন, অনেক কিছু আছে যা তুমি জানো না, কারণ আমি চাই না সেগুলোতে নজর লাগুক। নজরটা আমি বড্ড বিশ্বাস করি। আমিনা বেগম অবাক হয়ে গাল ফুলিয়ে স্বামীর বুকে চিমটি কেটে বললেন, আমি আমি নজর দিব তাই না? হারুন মির্জা পাশের টেবিল থেকে ল্যাপটপটা হাতে নিয়ে বললেন, চলো, আজ তোমাকে না জানা কিছু কথা জানাই। আমিনা বেগম স্বামীর কথায় আগ্রহ পেলেন, সোজা হয়ে বসলেন। হারুন মির্জা ল্যাপটপ ঘেঁটে একটা জমির ছবি বের করে বলল, দেখো তো জায়গাটা কেমন। আমিনা বেগম ভালো মতো দেখে বলল, সুন্দর তো। এটা কিনেছেন নাকি? হারুন মির্জা স্ত্রীর মাথায় আলতো করে থাপ্পড় মেরে বললেন, এত জায়গা জমি থাকতে আর কি কিনবো? এটা ইয়াসের কষ্টের টাকার, ও প্রতি মাসের বোনাস আমার কাছে জমিয়ে রাখতো। বলতো একদিন অনেক টাকা একসাথে হলে নিবে, তারপর নিজ স্ত্রী আর সন্তানদের জন্য কিছু একটা করবে। কিন্তু ওর আশা পূর্ণ হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। সেই টাকা দিয়ে নুবা আর হাজারা নামে একটা জমি কিনেছি অনেক আগেই। আর ওদের জন্য কিছু শেয়ার কিনে রেখেছি, যা বেনিফিট হবে তা ওদের ব্যাংকে জমা হবে। আমিনা বেগম স্বামীর কথায় বেশ অবাক হলেন। অতঃপর বললেন, ভালো, কিন্তু এই ব্যাপারে নুবাদের কিছু বলেননি কেন? আর ওই জমি ফাঁকা কেন রেখেছেন? একটা ঘর বাড়ি উঠালেও তো পারেন। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি চাইলেই সব ওদের বলতে পারি, ওদের মাথা গোঁজার জন্য একটা বাড়ি তৈরি করতে পারি, কিন্তু এগুলো বিশেষ করে নুবার জন্য। নুবার সামনে আরও জীবন পড়ে আছে। হাজরা আর নুবার নামে অর্ধেক অর্ধেক রেখেছি। নুবার কিছু হলে হাজরা পাবে, হাজরার কিছু হলে নুবা। আমি চাই নুবার বিয়ের সময় এইসব বুঝিয়ে দিতে, কারণ এই সমাজের মানুষ অনেক খারাপ। আমি না, তুমি তো জানো আমার ছেলেকে নিয়ে আমি কতটুকু ভুগেছি। সেই স্থানে ইয়াস নেই, আর নুবা একজন মেয়ে, সেটাই ভয়। দুই মা মেয়ে একা থাকবে, কে কখন কোথার থেকে গায়ে তামাকা লাগিয়ে দিবে তা জানা নেই। আমি থেকেও আমার সন্তানকে রক্ষা করতে পারিনি। সেখানে নুবার মাথার উপর বাপের ছায়া নেই। আলাদা থাকবে, কোনো ঝামেলা হলে আমার নিজেকে দোষী মনে হবে। এমনিতেই হাজারা সেদিন বলে ফেলেছে আমার জন্য তার স্বামীর জীবন শেষ হয়েছে। কথাটুকু বলতে বলতে হারুন মির্জার চোখ ভিজে আসলো। পরপর চোখের টানি মুছে বলল, নুবার বিয়ের পর আল্লাহ না করুক কোনো ঝামেলা হলে নুবা যাতে নিজে চলে খেতে পারেই
সেই ব্যবস্থা করেছি। দুইজন চোখের সামনে আছে, কোনো বিপদ হলে ছুটে যাওয়া যাবে। দূরে গেলে কোনো ক্ষয়ক্ষতি হলে তখন কি ছুটে যাওয়া যাবে নাকি? নুবার এই অবস্থার পর আমি ভেবেছিলাম ও আর ফি। হারুন মির্জা থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছু সময় চুপ থেকে বলল, নিজের ছেলেকে সাবধান করে দিবে আমিনা। আমি চাই না দ্বিতীয় দফায় এমন কিছু হোক। যথাসম্ভব নুবাকে চোখে চোখে রাখবে। আমিনা বেগম স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনে বললেন, আপনার কি মনে হয় না জমির বিষয়ে ওদেরকে বলা? হ্যাঁ, দেখি, এই বিষয়ে আমি হাজারের সাথে কথা বলবো। আর কয়টা দিন যাক, নুবার এইচএসসি শেষ হলে নুবাকেই সব বুঝিয়ে দিব। আমিনা বেগম কিছু সময় চুপ থেকে ভুরু কুঁচকে বললেন, এইসব বিষয়ে আপনি আমাকেও বলেননি। আল্লাহ না করুক আপনার কিছু হয়ে গেলে এগুলো অজানাই থেকে যেত। হারুন মির্জা স্ত্রীর কথায় একটু হেসে বলল, এমনটা হতো না। যখন আমার কিছু হয়ে যেত, অবশ্যই তুমি বা আরাফ কেউ না কেউ সকল সম্পত্তি ঘেঁটে দেখতো, তখন জানতেই পারতো। আর তার থেকেও বড় কথা, আমার উকিল কি করতে আছে। সম্পত্তি ভাগ করতে আসলে অবশ্যই এগুলো তোমরা জানতে, বুঝলে বেগম? আমিনা বেগম স্বামীর কথায় মৃদু হাসলেন। নুবা নীরব হয়ে বসে আছে। এমন একটা মুহূর্তে আরাফ রুমে প্রবেশ করলো। অবশ্য হাজিরা রুমেই আছে। আরাফ এসে সরু চোখে নুবার দিকে তাকালো। আরাফকে রুমে আসতে দেখে নুবা ভুরু কুঁচকে নিল। হাজিরা আরাফকে দেখে শান্ত কণ্ঠে বলল, তুমি এখানে যে বাবা? আরাফ মুচকি হেসে বলল, চাচি, আপনাকে আম্মু ডাকছে, আমাকে বললো ডেকে দিতে। হাজিরা উঠে দাঁড়িয়ে বলল। ও আচ্ছা। পরপর হাজিরা রুম থেকে বের হয়ে গেল। নুবা মায়ের পিছন পিছন যাওয়ার চেষ্টা করলে আরাফ নুবাকে আটকে নিল। নুবার দাঁতে দাঁত চেপে আসলো। বিড়বিড় করে বলল। হাত ছাড়ুন। আরাফ নুবার হাতের কবজি ধরে রাগী কণ্ঠে শুধালো। বাড়ি ছেড়ে যাচ্ছিলি? অনেক সাহস হয়েছে। নুবা কোনো উত্তর দিল না, হাত ছাড়াতে ব্যস্ত হলো। আরাফ নুবার থুতনি চেপে ধরে নিজের দিকে টেনে বলল। কি হলো, কথা বলছিস না কেন? নুবা রাতে দাঁতে দাঁত চেপে বলল। আপনার কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য না। তুই বাধ্য, তোর 14 গোষ্ঠী বাধ্য। নুবা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। ঈশিতা ভাবিকে ডাক দিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, দেখুন ভাবি কি চরিত্রহীন মানুষকে বিয়ে করেছেন, যে আপনাকে রেখে বাহিরে মুখ দিতে চাইছে। 12 ঘাটে মুখ লাগানো মানবের মন কি আর এক ঘাটে টিকে? নুবার চোখে ঘৃণা আর তাচ্ছিল্য। আরাফ নুবার গাল চেপে ধরে স্মৃঙ্ক করে বলল। আপাতত তোর গাঠে মুখ দিতে পারলে শান্তি মিলবে, বুঝলি জান? নুবা এক গাদা থুথু আরাফের মুখ ছুঁড়ে মেরে পড়ল। ছি, জানোয়ার কোথাকার। থুতু মারাতে আরাফ নুবাকে ছেড়ে দিল। নুবা ছাড়া পেতেই দৌড়ে বাইরে চলে আসলো। আরাফ পকেট থেকে টিস্যু বের করে মুখের থুতুগুলো মুছে রক্তবর্ণ চোখে বিড়বিড় করলো। তোকে দেখে নিব, জাস্ট ওয়াচ অ্যান্ড সি। করিডোর পার করে আমিনা বেগমের রুমের দিকে যেতে নিলেই দেখলো হাজিরা ফিরে আসছে। নুবা মাকে দেখে বিড়বিড় করে বলল। কি হয়েছে মা? হাজিরার সামনে এগিয়ে বলল। তেমন কিছু না, তোর ব্যাপারেই কথা বলল। সামনে এইচএসসি, তাই বাড়িতে টিচার আনবে। আয়রা আছে, কলেজে যে পড়তে সমস্যা হবে, তাই আর কি। বাড়িতেই প্রস্তুতি নিতে বলল। নুবা মায়ের কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে ভুলেই গেছিল সামনে তার পরীক্ষা। বাগানের বড় দোলনায় নুবা আর আরশি বসে আছে। নুবা বসে বসে তার পড়ালেখার অবস্থা বলছে, কিন্তু আরশি মোবাইলে রিহানের সাথে চ্যাটিং করছে। নুবা এইসব দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। তুমি বসো, আমি চলে যাই। বলেই নুবা উঠতে নিল। আরশি টেনে ধরে বলল। আরে বস ভাই, আমি একা বসে এখানে কিলকিল করে হাসছি, আম্মু এসে আমার ঘাড় মটকে দেবে। তুই থাকলে সন্দেহ করবে না। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল। তাহলে দেখাও কি করছো, একটু দেখি। বলেই নুবা এগিয়ে গেল। আরশি কিছু বলল না, তবে তাদের কথোপকথন দেখে নুবার মাথা ঘুরে উঠল। দুইজনই মোবাইলে বাসর সেরে ফেলছে। ইস, কি রোমান্টিক কথোপকথন! নুবার গাল গরম হয়ে গেল। বিড়বিড় করে বলল। আস্তাগফিরুল্লাহ। আরশি নুবাকে নাক ছিটকাতে দেখে বলল। এখানে আস্তাগফিরুল্লাহ বলার কি আছে? জামাই হয় আমার।
নুবা চোখ উল্টে বলল, তাই বলে এসব? কার কয়টা তিল আছে? ছি! আরশি এক পা লম্বা করে নুবার হাঁটুতে মৃদু লাথি মেরে বলল, চুপ করতি, বিয়ে হোক তারপরে বুঝবি জামাইদের এভাবে আটকে রাখতে হয়, না হলে হাতছাড়া হয়ে যাবে। নুবা বিড়বিড় করে বলল, যদি আটকে রাখতে হয় তবে এটা আবার কেমন ভালোবাসা? ভালোবাসা তো এমন হতে হবে, না চাইলেও দুজন দুজনের সাথে থেকে যাবে। আরশি মুখ বাঁকিয়ে বলল, তা কয়টা প্রেম করেছিস, এত কিছু জানিস? নুবা দাঁত দিয়ে জিভ কামড়ে বলল, প্রেম করতে হয় নাকি এই সাধারণ বিষয় জানার জন্য? উফ, চুপ কর, প্রেম করছি না, আমরা বিবাহিত। সো বেশি পটর পটর করিস না, চুপচাপ বসে থাক। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি সুন্দর বসে বসে জামাইয়ের সাথে লুতুপুতু করছে। আরহামের দাঁতে দাঁত লেগে আসলো। মোবাইলটা শক্ত করে চেপে ধরে বলল, কার সাথে ডিলটা করছে? ওপাশ থেকে একটি লোক ফিসফিস করে বলে উঠল, স্যার, বড় একটা প্রজেক্ট আছে, এর সাথে আপনার চাচারও হাত আছে। টেন্ডারটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তবে আপনার ড্যাড এটা নিতে চাইছে, সব ফাইনাল আমাদের কোম্পানিতেই ইনভেস্ট করবে। কিন্তু এর ভিতরে ঝামেলা করে আপনার চাচা বেশি দামে অন্য কোনো বড় পার্টির হাতে দিতে চাইছে। এটা হাতছাড়া হয়ে গেলে আমাদের কোম্পানি মাটিতে পড়তেই 2 সেকেন্ডও লাগবে না। তবে এই ব্যাপারে বড় স্যার কিছুই জানে না, আমি মাত্র খবর পেলাম। আরহাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বড় পার্টি খুঁজতে থাক, কিন্তু কন্ট্যাক্টটা আমাদের কোম্পানি নেবে, নিশ্চিন্তে থাকো। তুমি জাস্ট ড্যাডকে ভুলিয়ে রাখো, বাকিটা আমি দেখে নেব। ওকে স্যার। কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমার চাই। আর এই শরীর সব কালা কারনামা একটা ফাইল তৈরি করো। ওদের শীঘ্র ওকে জেলে ভাত খাওয়াবো। আমার বাপেরটা খেয়ে তার সাথেই গদ্দারি। এই প্রজেক্টে যে ঝামেলা করার চেষ্টা করছে প্রত্যেকটা লিস্ট তৈরি করো। কত বছর কাজ করছে, আজ পর্যন্ত কি কি খাপা করেছে, ইন টোটাল সব খেটে বের করো। এই দায়িত্ব তোমাকে দিলাম। সব কটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। ওপাশ থেকে গর্বে ভরা সুর তেতে উঠল। আমি শীঘ্রই আপনাকে এইসব নিয়ে একটা ফাইল তৈরি করে দিব। শারহাম ফোন কেটে দিল। বরাবরই আরহাম হারুন মির্জার ব্যাপারে ও তার কোম্পানির ব্যাপারে এতটা সম্পর্ক না, বিদেশে থাকাকালীন কখনোই এইসব সে দেখেনি। কিন্তু দেশে আসার পর খেয়াল করলো কোম্পানি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। সন্দেহ হলো তার পিতার কাজে যে কোনো ঘাটতি নেই সেটা সে জানে, তবে পিছন থেকে কেউ এই সব টেনে ধরার চেষ্টা করছে। অতি শীঘ্রই কোম্পানিতে জয়েন হবে, তারপর এক একটাকে দেখে নেবে, বিশেষ করে তার চাচা হেলাল শাহরিয়ার মির্জাকে, অর্থাৎ মেহেরিয়ার বাপ। আরশি বিড়বিড় করে বলল, শূন্যবা, নুবা ব্যাঙের মতো উপুড় হয়ে বসেছিল। আরশি ডাকতেই নুবা মাথা তুলে তাকালো। কি? নাচতে ইচ্ছে করছে। নুবা ভুরু কুঁচকে বলল, মানে কি? একটু নাচবো, একটা ভিডিও করে দে না, তোর ভাইকে পাঠাবো। নুবা মুখ বাঁকিয়ে বলল, যত সব। আচ্ছা দাও। আরশি উঠে দাঁড়ালো। পরনে তার হাঁটুর উপর টপ টাইপের গোল্ড ড্রেস আর জিন্স। আরশি উঠে চুলগুলো ছেড়ে দিল। পরপর একটা গান ছাড়ল, মন্দোলে মেরা তান্দোলে। আরশি শরীর দুলিয়ে গানের সাথে তাল মিলালো। এদিকে আরশির নাচ দেখে নুবা মোবাইল ধরা বাদ দিয়ে তার দিকে তাকিয়ে রইল। সেই হচ্ছে, নুবা গানের সাথে গুনগুন করে উঠল। ইতিমধ্যে এই দুই পাগল মিলে সামনে দোলনার উপর মোবাইল রেখে ডান্স দিচ্ছে। নুবার পড়ছে হালকা নীল রাঙা 3 পিস, গলায় ওড়না ঝুলানো। গানের তালে তালে আরশির আর নুবা মন খুলে নাচতে শুরু করলো। দুইজন ভুলে গেল দিন দুনিয়া। দুইজন দুইজনের হাত ধরে ঘুরতে লাগলো। এমন একটা হাস্যোজ্জ্বল মুহূর্তে ঈশিতা প্রকট হলো। ঈশিতাকে দেখে নুবা আর আরশির মুখের রং উড়ে গেল। দুইজনই থেমে গেল। পরপর আরশি যে মোবাইল অফ করে বিড়বিড় করে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ঈশিতা ভুরু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? আমাকে দেখে থেমে গেলে কেন? আমি তো তোমাদের সাথে জয়েন হতে এসেছিলাম। শাড়ি পরে আছি দেখে কি ওল্ড মডার্ন মনে হচ্ছে? নো বেবি, আই এম জেনজি। এটা তো নতুন নতুন বিয়ে হয়েছে দেখে শাড়ি পরে আছি, বাট আই প্রেফার টু ওয়ার শার্টস অ্যান্ড প্যান্টস।
ঈশিতার কথা শুনে নুবা আর আরশির মুখের রং ফিরে এলো। ঈশিতা শাড়ির আঁচল কামড়ে গুজে বলল, লেটস প্লে, ডান্স পে চান্স ডান্স। আরশি খুশিতে গদগদ করে গান বাজালো। ঈশিতা খুবই দক্ষভাবে ডান্স স্টেপগুলো দিল। আরশি আর নুবা খিলখিল করে হেসে উঠল। ঈশিতার ডান্সটা সেই ছিল। পরপর এক এক করে সবাই নাচলো। নুবা একটি হিন্দি সং বেছে নিল, মেরি পাতলি কামার তেরি তিরছলি নজর। নুবা অনেক রকম অঙ্গভঙ্গি করে কোনো রকম অসুবিধা ছাড়া ডান্স দিল। অতঃপর গানের তালে তালে আরশি আর ঈশিতাও মনের মতো নাচানাচি শুরু করলো। তিনজন মন খুলে খিলখিল করে হেসে উঠল। মনে হলো তিন বান্ধবী। না আছে তাদের ভিতরে কোনো রকম কষ্ট, না আছে উদাসীন ভাব, শুধু সুখ আর সুখ। তিনজনের নাচ তখনই অফ হলো যখন আয়রার কান্না শোনা গেল। তিন জিন পিছন ফিরে তাকালো। দেখতে পেল আরহাম আয়রাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে এসেছে অনেক আগেই, যখন নুবার প্রায় অর্ধেক ডান্স শেষ। সে তীক্ষ্ণ চোখে সবকিছু দেখছিল। চোখে যেন তাক লেগে গেছিল তার নুবার ডান্স দেখে। এই মেয়ে আঁকিয়ে বাঁকিয়ে নেচে শরীরের গঠন বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শরীর এতটাই নরম যে সাপের ন্যায় বাঁকিয়ে যাচ্ছিল। তবে একটা কথা মানতে হবে, আরহামের বেশ ভালোই লেগেছে, এনজয় করেছে সে। হঠাৎ করে আরহামকে দেখে সবার ডান্স অফ হয়ে গেলেও গানের সুর শোনা গেল। আর সে তাড়াতাড়ি যেয়ে মোবাইল অফ করলো। ঈশিতা লজ্জা পেল না, তবে একটু বিব্রত হলো ভাসুরের সামনে যতই সে মডার্ন হোক না কেন। এদিকে নুবা আরশির পেছন দিকে উঁকি মেরে দেখছে কে এসেছে। পরপর আরহামকে দেখে তার কান দিয়ে ধোঁয়া ছুটছে, এই ভেবে যে তার পাগলের মতো ডান্স আবার দেখে ফেললো না তো। আরশি নিরপেক্ষ, সে কিছুই জানে না, সে নিষ্পাপ। ঈশিতা মাথা নিচু করে সুন্দর করে শাড়ির আঁচল কোমর থেকে খুলে টুকটুক করে আরহামের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। আরশি পিছন দিক দিয়ে কেটে পড়তে চাইলে নুবা টেনে ধরল। তবে আরশি নুবাকে ছাড়িয়ে মোবাইল হাতে নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আরহাম মাথা ঝুঁকিয়ে বলল। ওয়ালাইকুম আসসালাম। পরপর জিজ্ঞেস করলো, এই সময় এখানে কি হচ্ছে? এগুলো কি ভদ্রবাড়ির মেয়ে মানুষের কাজ? আরশি অনুমান করলো আরহাম এগুলো পছন্দ করে না, কারণ গায়ে হলুদেও ডান্স নিয়ে এই শালা ঝামেলা করেছিল। তার উপর চিল্লাচিল্লি তো আরো পছন্দ করে না। তাই আরশি কি বলবে ভেবে পেল না। সব সময় তাদের খুশিতে পা নাক হাড় ডুবিয়ে দেয়। আজব মানুষ, নিজেও হাসি খুশি থাকবে না, অন্যদেরও থাকতে দিবে না। আরশি কিছু সময় ভেবে মাথা চুলকালো, পরপর বলল, না মানে ওই আর কি, এই যে নুবা আছে না, ও সব জানে, ওকে জিজ্ঞেস করো। নুবার দিকে আঙুল তাক করে কথাটা বলল। নুবা হতভম্ব হয়ে গেল, নিজের দিকে এক আঙুল তুলে বলল, আমি আমি জানি, তুমি তো শুরু করলে। আরশি পিছনে কেটে পড়তে পড়তে এক হাত দিয়ে নিজের কান ধরে নুবাকে চোখ টিপি মেরে জিভ কেটে ঠোঁট নাড়িয়ে বলল। সরি বনু, সামলে নে। বলতে বলতে আরশি ওখান থেকে সরে গেল। নুবা একবার কেলানি খেয়েছে, আর তাকে কেলানি দেওয়ার কারণে বাবার হাতে আরহাম কেলানি খেয়েছে। সেই জন্য নুবা সেফ। আরহাম কিছু বলতে পারবে না ওকে, কিন্তু আরশিকে বোন হিসেবে দুটো থাপ্পড় বসিয়ে দিলে মন্দ হয় না। তাই মার থেকে বাঁচার জন্য বেচারি নুবাকে ফাঁসি দিয়ে বাগার পার হলো সে। আরহাম চোখ ফিরিয়ে নুবার দিকে তাকিয়ে দেখলো নুবা উল্টো দিকে হাঁটছে। নুবার ধান্দা ওই পাশ দিয়ে বের হয়ে বাড়িতে ঢুকবে। তবে তার ধারণার ভিতরে এক বালতি পানি ঢেলে দিয়ে আরহাম ডেকে উঠল। নুবার চোখ জোড়া বন্ধ হয়ে আসলো, যা ভাবছিল। মনে মনে ভাবলো আজ কথা শোনালে বা চড় থাপ্পড় দিলে যে ডিরেক্ট চাচার কাছে বিচার দিবে, একদম চুপ থাকবে না। আরহাম যেয়ে আয়রাকে নিয়ে দোলনায় বসলো আর বলল, এদিকে আসো। নুবার রাগ হলো, হুকুম করছে যেন তার পার্সোনাল কাজের লোক। নুবা নিজেকে শান্ত করে বলল, কুল ডাউন নোবা, হারুন মেজে আছে, তোকে কিছু বলে একদম কিলিয়ে দেবে। পরপর মুখে স্বাভাবিক ভাব টেনে এগিয়ে যেয়ে মাথা নিচু করে বলল, জি বলুন। আরহাম নুবার মাথা থেকে পা পর্যন্ত দেখে
আয়রার দিকে তাকিয়ে বলল, ওনা ঠিক করো ননসেন্স। কিছুটা বিরক্তি তার কণ্ঠে। নুবা খেয়াল করলো এক কাঁধের উপর দিয়ে ওড়না নিয়ে কোমরের কাছে বেঁধে রেখেছে। নুবা খেয়াল করেনি, তাড়াতাড়ি ওড়না খুলে মাথায় টেনে দিয়ে বলল, সরি, আসলে খেয়াল করিনি। আরহাম বিড়বিড় করে বলল। বাতুরের মতো লাফালাফি করলে খেলা করবে কখন? নুবা ভুরু কুঁচকে নিল, অন্যদিকে মুখ করে বলল, আপনার সাথে কথা বলো আমার রুচিতে আসে না। এখন চুপচাপ বলুন কেন রেখেছেন। আরহাম নুবার কাট কাট কথা শুনে স্মির্ক করে বলল। তোমার উপর রুচিও আছে, ইন্টারেস্টিং। আরহামের কথায় কিছুটা খোঁচা মারা ভাব। নুবা টিপ টিপ করে আরহামের দিকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? সকাল থেকে আয়রার কাছে আসো নেই, বুঝতে পারছো আমার ভিতর এখন কি চলছে? দু একটা কোপ বসিয়ে দিলেও আমার আফসোস হবে না। নুবা পিলে চমকে উঠল। চক্ষুদয় বড় বড় করে আরহামের দিকে তাকালে আরহাম নুবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার মেয়ের প্রতি হেলামি আমার একদমই সহ্য হবে না। আর কথা রইল যে তুমি বলবে এটা কি আমার দায়িত্ব? হ্যাঁ, এটা তোমারই দায়িত্ব। যতদিন আমার মেয়ে বুকের দুধ না ছাড়ছে এই কাজে হেলামি অথবা উপেক্ষা করার চেষ্টা করলে এবার মারবো না, ঠকিয়ে দিব, সাবধান। নুবা শুকনো ঢোক গিলে বলল, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? তুমি যা ভাবো সেটাই। নুবা আয়রার দিকে এক পলক তাকালো, যে কিনা মুখে আঙুল গুজে আরহামের কোল থেকে উকি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। চোখের কোণায় পানি জমেছে। আসলেই ইদানিং আয়রার খোঁজ রাখা হয় না। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলতো করে আয়রাকে কোলে তুলে নিয়ে বুকের সাথে ঠেকিয়ে নিল। কোনো কথা না বলে বাড়ির ভেতরে যেতে লাগলো। কিন্তু তখনই আরহাম নুবার ওড়নার কোণা টেনে ধরল। দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে তোমাকে যেতে বলেছে? নুবা ফিরে তাকালো। আরহাম এগিয়ে এসে হঠাৎ নুবার ভীষণ নিকটে চলে আসলো। নুবা আত্মকে 2 কদম পিছিয়ে গেলে আরহাম এগিয়ে গেল। নুবা আরহামকে এভাবে এতটা কাছে আসতে দেখে ভীষণ ঘাবড়ে গেল। নিজের ধরে রাখা ওড়নার দিকে একবার তাকিয়ে বলল, সমস্যা কি? আরহাম নুবার ওড়না ছেড়ে দিয়ে আদেশ স্বরূপ বলল, ভালো মতো চলাফেরা করবেন। খোলা ময়দানে এত নাচানাচি হাসাহাসি আমার পছন্দ না। ড্রেসের সাধারণতা বজায় রাখবেন। সবসময় যাতে স্পর্শগত স্থানগুলো ভালো মতো ঢাকা হয়। হুকিঝুঁকি দিয়ে যাতে কেউ বুকের ভাঁজ, বাম কামড়ের তিল না দেখতে পায়। বরাবরই এইসব বিষয়ে আমি সতর্ক। নুবা হতভম্ব হয়ে গেল। আরহামের কথায় চোখ বড় বড় করে তার দিকেই তাকিয়ে রইল। পরপর বাম হাত বাম কোমরে রাখতেই অনুভব করলো নাচানাচির ঠেলায় 3 পিস ছিঁড়ে কিছুটা উপরে উঠে গেছে। কখন হলো নুবা টের পেল না, কিন্তু আরহাম কি করে দেখতে পেল? নিশ্চয়ই তাকে চোখ দিয়ে গিলে খেয়েছে, নাহলে বুঝলো কি করে? তারপরেও নুবা দমে গেল না। কিছুটা রাগী কণ্ঠে বলল, মেয়ে মানুষ দেখলে চোখ ঠিক থাকে না নাকি? হ্যাঁ, কোথায় কোথায় তাকান আপনি আর ঠাস ঠাস কথা বলে ফেলেন। মুখে লাগাম নেই। সামনের মানুষটা কতটা বিব্রত হলো, লজ্জায় পড়লো, তা কি আপনার মাথায় আসে না? আরহাম নুবার নড়তে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, চুপ, অতিরিক্ত কথা। আর ভালো কথা বলেছে। এতটা খারাপভাবে নিচ্ছেন কেন? যেন আপনাকে আমি নগ্ন হয়ে ঘুরতে বলছে। আমার চোখে পড়েছে, খারাপ লেগেছে, তাই বলে দিলাম। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন। তা না তর্ক করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। নুবা আরহামের কথায় বুঝতে পারলো ভালোর জন্যই বলেছে, কিন্তু সে কথার তর্কে হেরে যাবে কখনোই না। তাই কটকট করে বলল, বাইরের মানুষেরটা দেখার আগে নিজের ঘরটা ঠিক করুন। হ্যাঁ, আমার উপর রাগ না জমিয়ে আগে নিজের বোনকে ঠিক করুন। নিজের বোন ওড়না ছাড়া জিন্স প্যান্ট পরে ঘুরে, সে আসছে আমাকে জ্ঞান দিতে। আমি আপনার কিছু হই না যে আমাকে আপনার জ্ঞান দিতে হবে বা শুনতে হবে। নুবার চোখে রাগ প্রকাশ পেল। আরহাম 3 আঙুল দিয়ে নুবার গাল চেপে ধরল। পরপর একদম নিকটে যেয়ে বলল, তোকে যা বলেছি সেটা করবি তুই। কে কি করলো তা তো তোর দেখার বিষয় না। ওর জন্য ওর ভবিষ্যৎ হাজব্যান্ড আছে, ওকে শুধরানোর জন্য। তুই যা। আরহামের কথা শেষ হওয়ার আগে নুবা চাপা কণ্ঠে বলে উঠল, আমারও হাজবেন্ড আছে আমাকে বলার জন্য। আমি কোনো পরপুরুষের থেকে শুনবো না আমি কি করব। আর আপনি আমার গাল চেপে ধরেছেন না, আমি যে চাচার কাছে নালিশ করব।
আরহাম নুবার কথা শুনে মুখ দিয়ে চ উচ্চারণ করলো। পরপর আশ্চর্যজনক এক কাণ্ড ঘটালো। নুবার অনেকটা কাছে এগিয়ে যেয়ে নুবার চেপে রাখা ঠোঁট দুটো নিজের গালে ছোঁয়ালো। নুবা হঠাৎ এরকম কাণ্ডে হতভম্ব হয়ে গেল। কিছু বলার আগে থেকেই আরহাম নুবাকে ছেড়ে দিয়ে বলল, যে বিচার দিবে, তবে যখন জিজ্ঞেস করবে আমি কেন গাল চেপে ধরেছি, তখন তোমার কাছে দুটো অপশন থাকবে। এক, আমি তোমাকে সারানাতে বজায় রেখে চলতে বলেছি, তাই আমার সাথে তর্ক কথায় গাল চেপেছে। আর দুই, তুমি আমাকে চুমু খেয়েছ, তাই অ্যাজ ইউর উইশ। এখন তুমি কোনটা বলবে? নুবা হয়ে যাওয়া ঘটনা ভেবে হাত ঘষে ঠোঁট মুছে বলল। ছি, আপনি এত খারাপ আগে জানতাম না। আরহাম পকেট থেকে টিস্যু বের করে গাল মুছতে মুছতে বলল, তবে তুমি যদি বলো আমি চুমু খেয়েছি, তবে সবাই ভাববে আমি তোমাকে লাইক করি, দেন আমাদের নিকা পড়িয়ে দেবে। অতপর যদি বলো তুমি আমাকে চুমু খেয়েছ, তাও নিকা ফাইনাল। তবে তুমি যাই বলো না কেন, ফাঁসবে তুমি, কারণ আমি তোমাকে ভালো কথা বলেছি। এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি সারা জীবন আমার মতো মানুষের সাথে কাটাতে চাও, নাকি সবার চোখে অসাধারণতা নিয়ে বিব্রত হতে চাও। আর উপরোক্ত বিষয় হচ্ছে চুপ থেকে সবকিছু থেকে বেঁচে ভালো থাকতে চাও। চারটা অপশন আছে তোমার কাছে, যা ইচ্ছে করো। বলে আয়রার গালে চুমু খেয়ে বলল, ওকে ফিট করিয়ে রুমে দিয়ে যাবে। আই রিপিট, রুমে দিয়ে যাবে। বলে আরহাম পকেটে হাত গুজে চলে গেল। নুবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আসলেই কি বলে বিচার দিবে? এইসব খুলে বললে আরশি তো রেগে যাবে, সাথে নিজেরও মান সম্মান শেষ হবে। তার থেকে ভালো যা হয়েছে ভুলে যাওয়াই উত্তম। পরপর নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ছি, এরকম মানুষকে বিয়ে করব তাও আমি? ছ্যা ছ্যা ছ্যা, কখনোই না। নুবার কথা হয়তো আয়রার পছন্দ হলো না, তাই নুবার বুকে ফাঁকা মাড়ি বসিয়ে চেপে ধরল। নুবা চোখ মুখ খিচে আয়রার দিকে তাকিয়ে বলল, দুষ্ট মেয়ে। নুবা আয়রাকে ঘুম পাড়িয়ে আরশির হাতে আরহামের রুমে পাঠিয়ে দিল। আরশি তো যাবে না, কিন্তু নুবা আরও আগে যাবে না। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় আরহাম বলে উঠল। কাল থেকে অফিসে জয়েন হব। আরহামের কথায় হারুন মির্জার প্লেটে থাকা হাত থেমে গেল। ছেলের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে বলল। হঠাৎ করে কেন? আরহাম কাট কাট উত্তর দিল, আমার ইচ্ছা, আশা করি বড় পদে স্থানান্তর করবেন। তুমি অসুস্থ, আগে সুস্থ হও। আরহাম খাবারের প্লেটে চামচ শব্দ করে চেপে ধরে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি জানাচ্ছি না আমার জায়গা দখল করতে চাইছে। কাল থেকে আমি অফিসে যাচ্ছি, ঘরে বসে অভ্যাস করো না। বলেই আরহাম খাবার রেখে উঠে গেল। আমিনা বেগম ছেলেকে ডাকলো, তবে কাজ হলো না। আরাফ বেশ তেতে উঠে বলল, সিইও কিন্তু আমাকে করবে, কথা ছিল। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। তোমার বড় ভাই থাকতে তোমাকে কেন করব? আরাফ রেগে উঠে বলল, হোয়াট? ও কি বোঝে এইসবের? এতদিন এইসব আমি সামাল দিলাম, আর আজ তুমি ওকে এই পদে বসাবে? হারুন মির্জা খেতে খেতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বলদ ভেবো না আমাকে আরাপ। তোমাকে নতুন কোম্পানিতে বসাবো, নিজের হাতে গড়ে নিও সব কিছু। আর হয়তোবা তুমি এটা ভুলে যাচ্ছ, এই কোম্পানিটা আরহামের নামে, ওর সব কিছু। যেহেতু ও দেশে ফিরেছে, সব সামলাতে চাইছে, আমি না করার কে? আরাফ রেগে খাবার টেবিলে ছেড়ে উঠে গেল। আর আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, মা, তোমার স্বামীকে দুই চক্ষু পানা করতে না করিও। সব সামাল দিলাম আমি, এখন উড়ে এসে জুড়ে বসেছে। বলেই আরাফ চলে গেল। ঈশিতা একটু বিরক্ত হলো। এই কোম্পানিতেই থাকতে হবে এমন তো কোনো কথা নেই। একটার হলেই হয়। নতুন সকাল নতুন আলো নিয়ে এসেছে। রাতের সব অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেছে। সূর্যের সোনালি কিরণ ছড়িয়ে পড়েছে চারদিকে। প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নতুন দিনের সাথে এসেছে নতুন আশা আর সম্ভাবনা। হাসি মুখে শুরু হোক আজকের সুন্দর পথচলা। নুবা বই খাতাগুলো গুছিয়ে রাখছে। আজ থেকে নতুন টিচার আসবে। হাজরা মির্জা ঠিক করে দিয়েছেন, এবার একটু পড়ালেখায় মনোযোগ দিতে হবে তার। সকাল সকাল আরহাম একদম রেডি, সাথে
আয়রাকে নিয়ে যাবে। মেয়েকে রেখে যাবে না তো সে। সে বেশি সময় থাকবে না, তাই আয়রাকে আগে থেকেই ফিট করিয়ে নিয়েছে যাতে 3 থেকে 4 ঘন্টা আয়রা স্টে করতে পারে। সকালের নাস্তা শেষ হতেই আমিনা বেগম আরহামের কাছে যেয়ে মিনতি করে বলল, এখনো তুমি অসুস্থ? কাল পরশু এত ধকল গেল, আজ না গেলে হয় না বাবা? আরহাম মুচকি হেসে বলল, সময় অপচয় করে লাভ আছে মম? যে হিসাবটা টেনে আসে, না হলে তোমার স্বামী হিসাব কি করে দেবে কোথায় কি খরচ করেছে? যতই হোক সব তো আমার। তখনই পিছন থেকে হারুন মির্জা সরি বয়ে নামতে নামতে বললেন, সব কিছু করলাম আমি, আর এখন সব তার হয়ে গেল। এত বছর খবর ছিল না। এখন থেকে রাখবো। অফিসে এসে জরুরি একটা মিটিং ডেকে সবাইকে একত্রিত করলো, যেখানে আরাফও আছে। হারুন মির্জার সবার উপস্থিতি দেখে একটু সময় নিয়ে বলল, সবাইকে এত তাড়াহুড়ো করে ডাকার জন্য দুঃখিত। আজকের এই জরুরি মিটিংয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। স্যার, কোনো সমস্যা হয়েছে? সমস্যা নয়, বরং কোম্পানির ভবিষ্যৎ নিয়ে একটা বড় সিদ্ধান্ত। আমরা শুনছি স্যার। হারুন মির্জা শান্ত কণ্ঠে বললেন, গত কয়েক বছর ধরে আমি একজনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। আমার থেকে সে এই কোম্পানিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আশাবাদী কয়েক বছরের মধ্যে আমাদের কোম্পানি দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থান দখল করবে। আপনি কি নতুন সিইও এর কথা বলছেন? ঠিক তাই। কি সেই ব্যক্তি? হারুন মির্জা আরহামের দিকে উদ্দেশ্য করে বললেন, আরহাম শাহরিয়ার মির্জা, আমার বড় ছেলে। মিটিং রুমে হালকা গুঞ্জন শুরু হলো। আরাফের সিইও হওয়ার কথা ছিল, হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন কেন? একজন উঠে দাঁড়িয়ে বলে উঠল, স্যার দুঃখিত, আপনি আপত্তি না করলে একটা কথা বলতাম। বলুন। স্যার আমাকে ক্ষমা করবেন, তবে আমার ছোট স্যারের সাথে বেশিরভাগ কাজগুলো করেছি, আপনার বড় ছেলের সাথে কাজ করিনি। না উনি কখনো কোম্পানিতে এসেছে, এত বড় দায়িত্ব হঠাৎ এইভাবে ওনাকে। আরহাম সরু চোখে লোকটার দিকে তাকিয়ে টেবিলের উপর শব্দ করে হাত রেখে বলল, মিস্টার সৈকত তালুকদার, গত 4 বছর ধরে কাজ করছেন এখানে। আপনার নামের উপর নিয়ে সুনাম শুনলেও বর্তমানে প্রজেক্ট নিয়ে যে আপনি মিস্টার হেলালের সাথে মিলে হেলামি করছেন তা কিন্তু আমার জানা। আমাকে বাধ্য করবেন না যাতে আপনার কালার চিটটা এই টেবিলে ঘুরে রাখি। সো সিট ডাউন। মিস্টার সৈকত শুকনো ঢোক গিলল। এদিকে হেলাল মির্জা যেন হতভম্ব। আরহাম এইসব কি করে জানলো? সবই শুনলো হারুন মির্জা, তবে কিছু বলল না। আরহাম এক পলক সবার দিকে তাকিয়ে বলল, আর কারো কিছু প্রশ্ন আছে? সবাই শুকনো ঢোক গিলে বলল, নো স্যার। কারণ সবারই একটু আধটু। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাই আজ আমি বোর্ডের কাছে প্রস্তাব রাখছি, আরহাম মির্জাকে কোম্পানির নতুন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হোক। আমি এই প্রস্তাব সমর্থন করছি। আমিও। আমরাও পূর্ণ সমর্থন আছে। তাহলে ভোটের প্রয়োজন আছে কি? নেই স্যার। তাহলে আজ থেকে আরহাম মির্জা এই কোম্পানির নতুন সিইও। তালি দিয়ে পুরো মিটিং রুম মুখরিত হয়ে উঠল। সবাই উঠে দাঁড়ালো। একজন এগিয়ে এসে বলল, অভিনন্দন সিইও সাহেব। আরহাম ঠোঁট বাঁকিয়ে বলল, ধন্যবাদ। আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো এবং আপনাদের মুখোশ টেনে খুলতে পারবো। সবাই মিটিং রুম থেকে বের হতে চাইলে হারুন মির্জা সৈকত আর হেলালকে থামিয়ে দিয়ে বলল, তোমরা দুইজন এখনই আমার কেবিনে দেখা করো। বলেই হারুন মির্জা মিটিং রুম থেকে বের হয়ে গেলেন। আরহাম মেয়ের গালে চুমু খেল। সেই সকাল থেকে মেয়েটা কোলের উপর ঘাপটি মেরে ঘুমাচ্ছে, কোনো খবর নেই, একদম বিছানা বিলায়। সর্বশেষ আরাফ চেয়ার ছেড়ে উঠল, এতে তার শরীর ফেটে যাচ্ছে। আরহাম তা বুঝতে পেরে বলে উঠল, মিস্টার আরব শাহরিয়ার মির্জা। আরাফ চমকে গেল, ভাইয়ের দিকে ফিরে তাকালো। আরহাম উঠে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বলল, আজ যদি তুমি নিজের কাছে মনোযোগী হতে তবে আজ আমাকে এই স্থান দখল করতে হতো না। তুমি যে সবার সম্পর্কে সব জানো এটা আমার জানা, তবু তুমি কোনো রকম অ্যাকশন নাওনি, কারণ তোমার যায় আসে না এই কোম্পানি ডুবলো নাকি বাঁচলো। চাচার সাথে মিলে বাপের পেটে ছুরি ঠুকছ, আশা রাখছে শুধরে যাবে, নাহলে আমাকে যদি শুধরাতে হয় তবে
বলেই আরাফের দিকে রাগী চোখে তাকালো। আরাফ শুকনো ঢোক গিলে বলল, আমার ইচ্ছে আর চাই, এটার জন্য অনেক কষ্ট করেছি। মিথ্যা বলছো, কষ্ট তুমি করোনি, সব ড্যাড করেছে। তুমি তো বসে বসে সবার নাটক দেখেও চুপ ছিলে। এখন থেকে যদি শুধরে যাও তবে চেয়ার তোমার হবে। আমার কোনো রকম ইন্টারেস্ট নেই এখানে বসার। বলেই আরহাম মেয়েকে নিয়ে মিটিং রুম থেকে বের হয়ে গেল। আসলেই আরাফ কখনোই কিছুতে খেয়াল করেনি, তাই আজ এই অবস্থা। হারুন মির্জা নিজ ভাই আর ম্যানেজারের দিকে তাকিয়ে আছে। দুইজন মিলে তাকে ডুবানোর প্ল্যান করছে। হারুন মির্জা বরাবরই শান্ত, তাই শুধু বললেন, শুধরে যাও, না হলে এই কোম্পানি থেকে তোমাদের বের করতে আমার 2 সেকেন্ডও লাগবে না। মনে রেখো, এই সব কিছু আমার। তখন প্রায় বিকাল। নুবাকে নতুন একজন টিচার পড়াতে এসেছে। বয়স বেশি হলে 38+। তবে কেমন একটা জানি নুবার অদ্ভুত লাগছে। মনে হচ্ছে লোকটা তার দিকে কেমন করে তাকাচ্ছে। আরহাম মাত্র বাড়ি ফিরেছে, দুপুরে ফিরতো, তবে আজ একটু বেশি ঘাটাঘাটি করায় দেরি হয়ে গেল। একদিকে আয়রা সারাদিন কান্নাও করেনি, তাই আরহাম একটু দেরি করে ফিরেছে। আসার সময় গাড়িতে আয়রা খুঁতখুত করছিল, তাই ফিরেই আগে নুবার রুমে গেল সে। তবে রুমের দরজার সামনে আসতেই দেখলো নুবা পড়ার টেবিলের একপাশে বসে আছে আর একটি লোক অন্য পাশে। অতঃপর কিছু একটা নজরে পড়ল তার। কপালে রগ ফুলে উঠল। মেয়েকে এক হাতে নিয়ে গটগট পায়ে এগিয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই টেবিলের কাছে যেয়ে টেবিল থেকে কলম উঠিয়ে নিল। নুবা মাথা উঁচু করলো দেখার জন্য কে। তখনই সামনে বসে থাকা মানুষের আর্তনাদ ভেসে উঠল। নুবার ছোট্ট মুখে ছিটে গেল কিছু ফোঁটা রক্ত। নুবা আঁতকে উঠল, 2 হাত মুখের উপর দিয়ে বোঝার চেষ্টা করলো কি হলো। পরপর দেখলো তার হাতে রক্ত লেগে আছে। নুবা চোখ বিড়বিড় করে সামনে তাকাতেই দেখলো 30 মিনিট আগে আসা সদ্য নতুন শিক্ষকের নাম হাতের তালুতে কলম এপার ওপার হয়ে গেছে। সেখান থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। নুবার শরীর শিরশির করে উঠল। নুবা কিছু বুঝে ওঠার আগেই আরহাম ছেলেটাকে ফ্লোরে ফেলে দিল। লোকটার মুখের উপর নিজের পা দিয়ে আঘাত করল, ঠিক চোখ বরাবর। নুবা শুধু স্তব্ধ হয়ে রইল। পরিস্থিতি এত তাড়াতাড়ি পরিবর্তন হয়েছে যে সে আন্দাজ করতে পারল না কি হয়েছে। এদিকে লোকটার আর্তনাদ শুনে বাড়ির সকালে ছুটে আসলো। আমিনা বেগম এরকম পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে গেল। চিৎকার করে বলল, আরহাম, কি হচ্ছেটা কি? আরহাম লোকটার বুকে পেড়া দিয়ে গর্জে উঠে বলল, শিক্ষক, তুই শিক্ষকের মতো থাকবি। তোর নজর থাকবে ছাত্রের বইয়ের দিকে, নাকি ছাত্রীর বুকের দিকে। কথাটুকু কর্ণপাত হতেই সবাই বুঝে গেল এখানে কি হয়েছে। নুবা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মাত্র কিছু নোট করছিল সে, তবে এমন কিছু হবে আশা করেনি। সত্যি বলতে গত 30 মিনিট ধরে নুবা অনেকবার খেয়াল করেছে লোকটা কলম নেওয়ার বাহানায়, বই নেওয়ার বাহানায় নুবার হাত ছুঁয়ে দিচ্ছে, যা নুবার বেশ অদ্ভুত লেগেছিল। তবে সে এতটা খেয়াল করেনি। আমিনা বেগম ছুটে এসে ছেলেকে আঁকড়ে ধরে বললেন, হয়েছে, আর না, গুরুজন হয় তোমার। আরহাম মুখ দিয়ে কয়েকটা গালি বের করলো, যা খুশি বিচ্ছিরি। পরপর লোকটার থেকে চোখ সরিয়ে নুবার দিকে তাকালো, যে কিনা সময় রীতিমতো নির্বাক। আরহাম আয়রাকে আমিনা বেগমের কোলে দিয়ে নুবার সামনে এগিয়ে গেল। নুবা কম্পিত চোখে আরহামের দিকে মাথা তুলে তাকালো। তখনই তার গালে ঠাস করে একটা চড় পড়ল। নুবা কিছুটা ঝুঁকে যেয়ে ঠোঁটে ঠোঁট চেপে শুকনো ঢোক গিলল। তার কি দোষ? নুবার দ্বিতীয়বার কিছু বুঝে ওঠার আগেই আরহাম নুবার ওড়না তার গলায় পেঁচিয়ে ধরে বলল, এভাবে পড়তে হয় ওর না, এভাবে শুধু মাথার উপর দিয়ে রেখে শো অফ করার কোনো দরকার নেই। এর থেকে ভালো এটা ছাড়াই পড়ো। বলেই ওড়না টেনে নেওয়ার আগেই আমিনা বেগম এসে ছেলেকে আটকে বলল, আরহাম, অসভ্যতার সীমা থাকা দরকার। আরহাম মায়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, অসভ্যতা আমি করছি নাকি ও করছে? ঝোঁকে ঝোঁক অসভ্যের মতো কাজ করছিল, আর এই বাস্টারটা চোখ দিয়ে গিলে খাচ্ছিল। বলেই ফ্লোরে পড়ে আর্তনাদ করতে থাকা লোকটাকে
আর একটা লাথি মারল। এদিকে হাজেরার কলিজা যেন মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। সে দৌড়ে এসে মেয়েকে নিজের সাথে আঁকড়ে ধরল। আরহাম হাজেরার দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, মেয়েকে ভালো শিক্ষা দিন, চলাফেরা ঠিক করতে বলুন। আর আরশিকে বলে আরশির দিকে তাকালো। আরশি দুটো লাফ দিয়ে উঠল। আরহাম আরশির দিকে এগিয়ে যেয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠাস করে একটা নয় দুটো চড় বসিয়ে দিল। আরশি দুই গালে হাত দিয়ে আরহামের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, আমি আবার কি করলাম আম্মু? বলেই গুনগুন করে কান্না করলো। আমিনা, হাজেরা, ঈশিতা, এমনকি তানিয়া সবাই অবাক। এর ভিতরে আরশির কি দোষ? আরহাম সবাইকে অবাক করে দিয়ে আরশির গালে আর একটা চড় মেরে বলল, এমনভাবে চলাফেরা করবি যাতে তোর উপর কি আঙ্গুল না তুলতে পারে। তোর জন্য আমার কথা শুনতে হয়। আগে ঘর ঠিক করতে বলে মানুষ আমাকে, তোকে আগে ঠিক করবো, তারপর বাইরের মানুষকে। বলেই আরহাম গটগট করে রুম থেকে বের হয়ে গেল। আরশি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো এটা? হাজেরা বেগম মেয়ের গালে হাত রেখে বলল। কি হয়েছিল রে? নুবা বিড়বিড় করে বলল, আসলে মা, ওনা মাথায় ঠিকই দিয়েছিলাম, কিন্তু সামনে দিয়ে ভালো মতো দেইনি। হয়তোবা তাই ঝুঁকে থাকার ফলে এই জন্যই হয়তোবা থাপ্পড়টা খেয়া। বলেই হাজিরাকে জড়িয়ে ধরল নুবা। কিছু সময় পার হতেই বাইরে থেকে কিছু পোড়া গন্ধ পাওয়া গেল। সবার নাকে গন্ধটা যেতেই সবাই ভুরু কুঁচকে বাইরে গেল। কিন্তু এমন কিছু দেখবে তারা আশা করেনি। আরশির সকল ওয়েস্টার্ন ড্রেস আগুনে জ্বলছে। করিডোর থেকে আরহাম আরও ড্রেস এনে আগুনের উপর থেকে ছুঁড়ে ফেলছে। সবাই হতভম্ব। আরশি চিৎকার করে উঠল, আম্মু, আমার ড্রেস কি করেছে তোমার ছেলে? আরহাম ফালতু ড্রেসগুলো সব আগুনে ফেলে নিচে আসলো। পরপর সবার দিকে তাকিয়ে দেখলো আরশি আহাজারি করছে। তার কত দামি দামি এফবি ড্রেস। আরহাম এক পলক নুবার দিকে তাকিয়ে নিজের বোনের দিকে তাকালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, আজ থেকে এই বাড়িতে মেয়েরা জাস্ট থ্রি পিস, গাউন, শাড়ি, এই তিনটা ব্যতীত কেউ পুরুষের মতো জিন্স প্যান্ট, শার্ট, গেঞ্জি, ছোট ছোট টপস পরবে না। এটা আমি বলছি না, আদেশ করছি। ওড়না ব্যতীত চলাফেরা করলে পা ভেঙে দেওয়া হবে। বিশেষ করে আরশি, তোকে যাতে সারানোতে বজিয়ে রেখে বাইরে বের হতে দেখি। যদি বেশি ইচ্ছে হয় তবে রুমের ভিতরে পড়ে 24 ঘন্টা বসে থাকবে, তবে বাইরে। বলেই আঙুল দিয়ে আরশিকে শাসালো। আরশির মাথা ঘুরে উঠল। প্রথমে 3টা থাপ্পড়, তারপর নিজের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পরতে দেখে সে মাথায় হাত দিয়ে বলল, আম্মু, আমাকে ধরো। বলেই ওখানে মাথা ঘুরে পড়ে গেল। আসলে সে অজ্ঞান হয়নি, শুয়ে শুয়ে একটু কান্না করবে যাতে কেউ না দেখে। কথা শেষ করে আরহাম নুবার দিকে তাকিয়ে বলল, আর আগে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে রুমে দিয়ে আসবেন। আর হ্যাঁ মম, ওর জন্য ফিমেল টিচারের ব্যবস্থা করো, আর এই আবর্জনাটাকে বাড়ি থেকে বের করো। আরহাম চলে যেতেই আরশি উঠে বসলো। মায়ের দিকে তাকিয়ে আহাজারি করে বলল, আম্মু, তুমি কিছু বলবে না? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি আর বলবো, আল্লাহর পথ থেকে তো সরিয়ে গেছি। ছেলেটা আমার একটা ভালো কাজ করেছে। বলতে বলতে আমিনা রুমের দিকে গেলই। দারোয়ান না হয় গার্ডের ডাকবে ওই লোকটাকে হসপিটালে নিয়ে যেতে। তখন রাত 11টা। আরহাম ল্যাপটপ ঘাঁটছে। জরুরি কিছু জোগাড় করতে চাইছে সে, তবে না পেরে বারবার বিরক্ত হচ্ছে। ঈশিতা নাইট ড্রেস ঠিক করতে করতে বলল, আচ্ছা আরাফ, আমরা হানিমুনে কবে যাব? আরাফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, শীঘ্রই, তবে অবশ্যই জরুরি একটা প্রজেক্ট নিয়ে কাজ চলছে, তাই দেরি হচ্ছে। উফ, কবে এই কাজ শেষ হবে? বলতে বলতে আরাফের কাছে এসে বসে নিজের স্বামীর গলা জড়িয়ে ধরে ন্যাকামো করলো, যা নারীদের অধিকার। আরাফ আস্তে আস্তে নিজের কাজে ব্যস্ত হলো। আরশির মন খারাপ, শরীরে গাউন জড়ানো, সাথে ওড়না। এদিকে ভিডিও কলে আরশিকে এত উদাস দেখে রিহান বিড়বিড় করে বলল, কি হয়েছে জান, এত মন খারাপ কেন? আরশি মুখটা প্যাঁচার মতো করে বলল, আজ বড় ভাই আমার সব ড্রেস পুড়িয়ে ফেলেছে, বলেছে ওয়েস্টার্ন ড্রেস পরতে না। রিহান অনেকটা খুশি হয়ে বলল, ভালোই তো হয়েছে, এটা আমারও পছন্দ না। আমি তো ভেবেছিলাম তোমাকে উঠিয়ে আনার পর এই ব্যাপার সতর্ক করব, তবে যাক,
আমার শালাই কাজটা করে দিয়েছে। আরশি ভুরুকুসকে বলল, আমার ওয়েস্টার্ন ড্রেস ভালো লাগে। হ্যাঁ তো, আমার সামনে সারাদিন পরে ঘুমাবে, আমি কি না করেছি? আরশি নখ খুঁটে বলল, আপনার কথা মনে পড়ছে, কালকে দেখা করবেন? ওকে, সি রোডে কফি শপে চলে এসো, অতপর ওখান থেকে আমাদের নতুন ফ্ল্যাটটা তোমাকে দেখিয়ে নিয়ে চলে আসবো। আর একটু একটু হুম। এই লোকটাকে চাকরি থেকে ছাড়িয়ে মনে হয় ভুল করেছে। আমিনা বেগম আয়রার পাশে বসলেন। আরহাম মৃদু কণ্ঠে বলল, এত রাতে এখানে যে মম? ঘুম আসছিল না, তাই ভাবলাম নাতনিটা কি করছে দেখে আসি। আরহাম মুচকি হাসল। আয়ার এখনো ঘুমায়নি, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমিনা বেগম নাতনিকে কোলে নিয়ে একগাল হেসে বললেন, তা প্রথম দিন অফিসে কেমন গেল? ভালোই। আমিনা বের দীর্ঘ সময় ফেলে বলল, এবার থেকে সারাদিন মেয়েটাকে নিয়ে অফিসে থাকবি। তোর কি মনে হয় না অন্তত পক্ষে আয়রার জন্য হলেও তোর একটা বিয়ে করা উচিত? আরহাম শব্দ করে ল্যাপটপ বন্ধ করে বলল, তুমি যদি রাত করে এই ফালতু কথা বলতে আসো তবে রুম থেকে যেতে পারো। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সমস্যা কি তোর? অন্তত পক্ষে আয়রার। মম প্লিজ, তোমার ঘুমের প্রয়োজন, গো। আমিনা বেগম মুখটা বিকৃত করে ছেলের দিকে সাপের ন্যায় রাগী চোখে তাকিয়ে বলল, তাহলে বিয়ে না করার কারণ কি? আয়রার আম্মু ফিরে আসবে? মায়ের কথায় আরহাম পিলে হেসে দিল। তাচ্ছিল্য করে বলল, কখনোই না। আর আসলেও আমি ওকে অ্যাকসেপ্ট করব না। সেকেন্ড হ্যান্ড জিনিস আমার পছন্দ না। আমিনা বেগম ছেলের দিকে সরু চোখে তাকিয়ে বলল, ওর আম্মু কোথায়? অন্তত পক্ষে এটা বল। আমি জানলেও এখনো বেঁচে থাকতো। ব্যাস, অনেক হয়েছে। এসব ফালতু চিন্তা বাদ দিয়ে রুমে যাও। আমিনা এবার বেশ রাগী কণ্ঠে বলল, আমি সবটা জানতে চাইছি আরহাম।